আমি অভিষেক মান্নাদা। আগের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 মানে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এই সম্পর্কে আলোচনা করেছে। আজকে আমরা চ্যাপ্টার 3 মানে জীবজগতের শ্রেণীবিন্যাসের একটা ছোট অংশ সম্পর্কে আলোচনা করব। চ্যাপ্টার 3টা অনেকটা বড় হওয়ার জন্য ছোট ছোট অংশ নিয়ে আলোচনা করতে হবে। তো চ্যাপ্টার 3 এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে জীবজগতের বিভিন্ন যে সদস্য রয়েছে তাদেরকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করা হয়েছে এবং তাদের প্রত্যেকটা গ্রুপ সম্পর্কে আমাদের পড়তে হবে। তো এখানে প্রথমে যেটা আমাদের জেনে নিতে হবে সেটা হচ্ছে যে শ্রেণীবিন্যাসটা আমরা এখন ফলো করব সেটা হচ্ছে রবার্ট হোয়াইটেকারের 1969 সালে দেওয়া। তিনি পৃথিবীর সমস্ত জীবেদের 5টা রাজ্যে ভাগ করেছিলেন। সেগুলি হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া। তো এই যে শ্রেণীবিন্যাস যেটা তিনি কোষের গঠনের জটিলতা, জীবদেহ গঠনের জটিলতা, তাদের জাতিজনিগত ভিত্তি, তাদের পুষ্টির বিভিন্নতা বা বাস্তুসংস্থানিক যে ভূমিকা, এইগুলোর উপর বেশ করে তৈরি করেছিল। এবং এই যে শ্রেণীবিন্যাস, 5 রাজ্য শ্রেণীবিন্যাস, সেটা কিন্তু সমস্ত বিজ্ঞানীরাই মেনে নিয়েছে এবং সেটা গ্রহণযোগ্য হয়েছে। তো তার মধ্যে প্রথম যে রাজ্যটা মানে মোনেরা, সেটা সম্পর্কে আজকে আমরা পড়ব। কিংডম মোনেরা। প্রথমে আমরা কিংডম মোনেরার কিছু বৈশিষ্ট্য জেনে নিই। কিংডম মোনেরা অন্তর্গত জীবেরা এককোষী হয়। এদের কোষের আয়তন অতি ক্ষুদ্র মানে মাইক্রোস্কোপিক এবং সেগুলি প্রায় 0.1 থেকে 0.5 μm এর মধ্যে হতে পারে। 3 নম্বর হচ্ছে এদের কোষগুলো এককোষী এবং তারা কলোনিয়াল হতে পারে, মাইক্রোফিলামেন্টাস হতে পারে বা মাইসেলিয়াল টাইপের হতে পারে। 4 নম্বর হচ্ছে এদের আদর্শ নিউক্লিয়াস নেই। এদের যেটা থাকে সেটা আদি নিউক্লিয়াস, যেটাকে নিউক্লিয়েড বলে বা জেনোফোর বলে। নেক্সট হচ্ছে এদের কোষ প্রাচীরে সেলুলোজ নেই, পরিবর্তে রয়েছে হচ্ছে পেপটাইড ও গ্লাইকেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এরা যে কোষ বিভাজন করে সেটা অ্যামাইটোসিস পদ্ধতিতে। 7 নম্বর হচ্ছে এদের কোষ অঙ্গাণু মধ্যে কোনো পর্দা থাকে না, পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, মানে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এই সমস্ত কিছু থাকে না। 8 নম্বর হচ্ছে এরা যে পুষ্টি সম্পন্ন করে সেটা বেশিরভাগই দেখা যায় পরভোজী পুষ্টি, তবে কিছু কিছু স্বভোজী তাদের মধ্যে থাকতে পারে। তো এই হচ্ছে মোনেরার বৈশিষ্ট্য। এরপর আমরা দেখে নিই মোনেরা এই রাজ্যটার মধ্যে যে সদস্যগুলো রয়েছে তাদেরকে আবার দেখো বিভিন্ন ভাগে ভাগ করেছে। প্রথমটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, আর একটা গ্রুপ হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, মানে উপরাজ্য দুটো, আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে আবার বিভিন্ন সদস্যরা রয়েছে। তো সেগুলো আমরা জানবো। ইউ ব্যাকটেরিয়া লক্ষ্য করো, ইউ ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে কারা? ব্যাকটেরিয়া রয়েছে, মাইক্রোপ্লাজমা রয়েছে, অ্যাক্টিনোমাইসিটিস রয়েছে, সায়ানোব্যাকটেরিয়া রয়েছে, রিকেটসিয়া রয়েছে, স্পাইরোকিটা রয়েছে। তো প্রথমে আমরা আর্কি ব্যাকটেরিয়া সম্পর্কে জেনে নিই। এখানে তোমরা আর্কি ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছ। আর্কি ব্যাকটেরিয়া এরা খুবই আদি প্রকৃতির ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি। এরা যে পরিবেশে থাকে সেই পরিবেশটা বসবাসের জন্য ভীষণই প্রতিকূল, তার মধ্যে কিন্তু এরা বেঁচে থাকে। 2 নম্বর হচ্ছে এরা এককোষী হয়। কোষগুলো আকারে গোলাকার, দণ্ডাকার বা প্যাঁচানো হতে পারে। এদের যে কোষ প্রাচীর সেখানে সেলুলোজ থাকে না, কিন্তু পলিস্যাকারাইড থাকে, বিভিন্ন রকমের প্রোটিন থাকে। এই হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। এরা আবার আর্কি ব্যাকটেরিয়া আবার 3খানা গ্রুপে বিভক্ত। প্রথম গ্রুপটার নাম হচ্ছে মিথানোজেন। মিথানোজেনের বৈশিষ্ট্য কি আছে? এরা পচা বস্তু থেকে কার্বন এবং শক্তি সংগ্রহ করে, প্রথম পয়েন্ট। এরা কিন্তু স্বভোজী, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে বায়োগ্যাস উৎপাদনে কিন্তু এদের ভূমিকা রয়েছে। এরকম একটা মিথানোজেনের উদাহরণ হচ্ছে মিথানোব্যাকটেরিয়াম। নেক্সট যে ভাগটা রয়েছে আর্কি ব্যাকটেরিয়ার সেটা হচ্ছে হ্যালোফাইলস। হ্যালোফাইলসের বৈশিষ্ট্য দেখে নিই। এরা বায়োজীবী এবং কেমোহেটেরোট্রপ প্রকৃতির।
পরের পয়েন্ট হচ্ছে এরা বেশি আলো এবং অধিক লবণাক্ত পরিবেশে বেঁচে থাকতে পারে। এরকম হ্যালোফাইলসের উদাহরণ হচ্ছে হ্যালোব্যাকটেরিয়াম। 3 নম্বর গ্রুপটা হচ্ছে থার্মোঅ্যাসিডোফাইলস। এরা খুব উচ্চ তাপমাত্রায় এবং তীব্র আম্লিক পরিবেশে, তাপমাত্রা মানে 100°C বেশি, আম্লিক মানে প্রায় pH 2 বা তার নিচে বা তার আশেপাশে এরকম পরিবেশে থাকে থার্মোঅ্যাসিডোফাইলস। এরকম একটা জীবাণুর উদাহরণ হচ্ছে থার্মোপ্লাজমা। নেক্সট এবার আমরা চলে আসি যে ইউব্যাকটেরিয়ার যে বিভিন্ন ভাগগুলো ছিল তার মধ্যে কয়েকটা ভাগ সম্পর্কে একটু জেনে নিই। আমাদের কিন্তু ডিটেলস একটু পড়তে হবে ব্যাকটেরিয়ার কথা, কিন্তু তার আগে অন্যগুলো সম্পর্কে একটু আমরা জেনে নিতে চাইছি। তো তার মধ্যে প্রথমে যেটা এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া এর আরেকটা নাম আমাদের কাছে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এরা প্রায় সব জায়গাতেই থাকে, স্বাধীনজীবী বা মৃতজীবী হিসেবে থাকতে পারে। হ্যাঁ, এরা ক্লোরোফিল ছাড়াও এদের মধ্যে ফাইকোসায়ানিন, ফাইকোরেথিন এই সমস্ত রঞ্জক থাকে। এদের দেহটা মূলত এককোষীয়, এরা কলোনি গঠন করে থাকতে পারে। নেক্সট হচ্ছে এদের কোষগুলো প্রোক্যারিওটিক হয়, অনেক সময় একটু লম্বাটে বা ডিম্বাকার গোলাকারও আকার দেখা যায়। কোষ প্রাচীরে কিন্তু সেলুলোজ থাকে না। এদের যে কোষ পর্দা সেটা কিন্তু প্রোটিন আর লিপিড দিয়েই তৈরি। এদের সাইটোপ্লাজমে পর্দাবৃত থলি থাকে, চ্যাপ্টা থলি, যেগুলো কিন্তু ক্লোরোফিল বা ক্যারোটিন এই ধরনের রঞ্জক ধারণ করে। এই থলিগুলোকে বলা হচ্ছে থাইলাকয়েড। এইরকম সায়ানোব্যাক্টেরিয়ার কিছু উদাহরণ আছে অ্যানাবিনা, নস্টক, অসিলেটোরিয়া প্রভৃতি। এরপরে যে গ্রুপটার কথা আমরা জানবো সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা হচ্ছে খুব ছোট আয়তন বিশিষ্ট, কোষপ্রাচীরবিহীন, প্লিওমরফিক, গ্রাম নেগেটিভ এক ধরনের প্রোক্যারিওটিক জীব। এদের আকার গোলাকার হয় মূলত, যেমন কক্কাস জাতীয় ব্যাকটেরিয়া হয় সেরকম ধরনের দেখতে। ব্যাস খুবই ছোট, 0.1 থেকে 0.5 মিউএম হতে পারে। এদের কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। এদের সাইটোপ্লাজমে কুণ্ডলীকৃত দ্বিতন্ত্রী ডিএনএ থাকে। এইরকম জীবগুলো তারা বেশিরভাগই হচ্ছে পরজীব হিসেবে থাকে, আর এদের শ্বসন অবাধ প্রকৃতির। এইরকম জীবের একটা উদাহরণ হচ্ছে মাইক্রোপ্লাজমা হোমিনিস। এছাড়াও আরও কিছু কিছু জীব আছে, যেমন রিকেটসিয়া। রিকেটসিয়া হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যবর্তী এক ধরনের প্রোক্যারিওট। তারপরে আর এক রকমের জীব আছে অ্যাক্টিনোমাইসিটিস। অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে তাদের দেহটা মাইসেলিয়ামের মতো গঠন, কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা। তাদের দেহ সূত্রাকার মাইসেলিয়ামের মতো, ওই জন্য এদেরকে রে ফাঙ্গাস বলা হয়। যাই হোক, এবারে আমরা চলে আসি যে মূল যে গ্রুপটা, মানে টোটাল প্রোক্যারিওটদের মধ্যে সবথেকে প্রধান যে গ্রুপ তারা হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য জানি। প্রথম কথা হচ্ছে এরা প্রোক্যারিওট। 2 নম্বর হচ্ছে এরা এককোষী। 3 নম্বর হচ্ছে এদের কোষপ্রাচীরের মূল উপাদান পেপটাইডোগ্লাইকেন। 4 নম্বর হচ্ছে এদের নিউক্লিয়াস আদি প্রকৃতির, যেটাকে জেনোফোর বলে বা নিউক্লিয়েট বলে। নেক্সট হচ্ছে এদের পর্দাঘেরা কোষাঙ্গাণু, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এই সমস্ত কিছু থাকে না। নেক্সট হচ্ছে এদের অনেক সময় কোষের বাইরে বিভিন্ন রকম উপবৃদ্ধি দেখা যায়, যেমন ফ্ল্যাজেলা, যেমন পিলি প্রভৃতি। নেক্সট হচ্ছে এদের পুষ্টি পদ্ধতি মূলত পরভোজী হয়, কোনো কোনো ক্ষেত্রে স্বভোজী হতে পারে। নেক্সট এদের কোষের মধ্যে ব্যাকটেরিও ক্লোরোফিল বা ব্যাকটেরিও ভিরিডিন এরকম সালোকসংশ্লেষী রঞ্জক থাকতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে এদের কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রকৃতির। এবার আমরা ব্যাকটেরিয়ার যদি গঠনটা একটু স্টাডি করি তাহলে দেখবো যে ব্যাকটেরিয়ার কোষের বাইরে 3টে আবরণ রয়েছে। একদম বাইরে যেটা আবরণটা সেটার নাম হচ্ছে ক্যাপসুল বা স্লাইম স্তর। তারপরে রয়েছে কোষ প্রাচীর, যেটার উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকেন, আর তার ভেতরে রয়েছে কোষ পর্দা। এর মধ্যে যেটা স্লাইম স্তর, সেই স্লাইম স্তরটারই অপর নাম ক্যাপসুল,
যেটা মূলত মিউসিলেজ দিয়ে গঠিত একটা শক্ত আবরণ, এবং ব্যাকটেরিয়াকে কি করে বিভিন্ন রকমের পরিবেশের যে জটিলতা সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়াটাকে এরা রক্ষা করে। এবার কোষীয় যে আবরকগুলো বাদ দিলে ভেতরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে দুটো অংশ, একটা নিউক্লিয়েট এবং একটা সাইটোপ্লাজম। নিউক্লিয়েট সম্পর্কে আমরা জানি আগে। নিউক্লিয়েট হচ্ছে ব্যাকটেরিয়ার জিন বস্তু আর কি। এদের তো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তার পরিবর্তে এই নিউক্লিয়েট বা জেনোফোর থাকে। এখানে মূলত থাকে হচ্ছে ডিএনএ, কোনো সময় আরএনএও থাকতে পারে, কিন্তু হিস্টোন প্রোটিন এর মধ্যে থাকে না। ব্যাকটেরিয়ার সমস্ত জেনেটিক ইনফরমেশন এরা ক্যারি করে। যখন ব্যাকটেরিয়ার জনন হয় তখন সেইটাতেও এরা একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। আচ্ছা, নিউক্লিয়েট ছাড়া এবার আমরা দেখি সাইটোপ্লাজমে কী রয়েছে। সাইটোপ্লাজমে আর একটা খুব দরকারি অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কিন্তু এদের ক্ষেত্রে 70s প্রকৃতির। রাইবোজোম তৈরি হয়েছে রাইবো নিউক্লিয় প্রোটিনের দ্বারা। এক একটা ইকোলার কোষে প্রায় 10,000 রাইবোজোম থাকতে পারে। আর 70s রাইবোজোমের তার আণবিক ওজন প্রায় 3 মিলিয়ন ডাল্টন। 70s রাইবোজোম দুটো অধৈকক দিয়ে গঠিত আমরা জানি, একটা হচ্ছে 50s আর একটা হচ্ছে 30s। এই অধৈকগুলো আবার তৈরি হয়েছে আরও ছোট ছোট আরএনএ দিয়ে। সেগুলো আমরা শুনেছি, যেমন 50s যেটা, সেটা তৈরি হয়েছে 23s এবং আমি এটা বলছি কিন্তু 50s এর ক্ষেত্রে 23s এবং 5s এই দিয়ে তৈরি হয়েছে। আর যেটা ছোট অধৈকটা তৈরি হয়েছে 16s এই তোমার আরএনএ দিয়ে। এগুলো সব আরএনএ, তোমরা জানো। আচ্ছা, রাইবোজোমের কাজ তো কোষের মধ্যে প্রোটিন তৈরি করা, সেটা জানা আছে আমাদের। রাইবোজোম ছাড়া আর একটা খুব দরকারি কোষ অঙ্গাণু হচ্ছে মেসোজোম। এই যে দেখো ছবিতে মেসোজোম, এরা হচ্ছে কোষের যে কোষ পর্দা সেটা স্থানীয়ভাবে ভাঁজ হয়ে এই মেসোজোম তৈরি করে। এর কাজ হচ্ছে মূলত শ্বসনে অংশ নেওয়া। ব্যাকটেরিয়া যে শ্বাসকার্য করবে তার জন্য প্রয়োজনীয় এনজাইম ধারণ করে সেই প্রক্রিয়াটাকে পরিচালিত করে হচ্ছে এই মেসোজোম। অনেকে এটাকে ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়ার সমতুল্য বলে মনে করেন, যদিও অত ক্যাপাসিটি, অত এফিসিয়েন্সি নেই এদের। যাই হোক, এছাড়াও কেউ কেউ মনে করে যে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনে এদের নাকি ভূমিকা রয়েছে। আচ্ছা, এবার এগুলো ছাড়া আর কি থাকে? কিছু কিছু ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলা থাকতে পারে। ফ্ল্যাজেলা হচ্ছে ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি হয়েছে, যেটা ব্যাকটেরিয়ার গমনাঙ্গ হিসেবে কাজ করে। ফ্ল্যাজেলার 3টে অংশ থাকে, একটা হচ্ছে বেসাল বডি, নেক্সট হচ্ছে হুক, এবং 3 নম্বর হচ্ছে ফিলামেন্ট। আর কি থাকতে পারে? আর থাকতে পারে হচ্ছে পিলি বা ফিমডি। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেহের বাইরে অনেক সময় থাকে, এখানে তো ছবিতে দেওয়া নেই। এরকমভাবে আমি দেখো আঁকছি, এরকম ছোট ছোট উপবৃদ্ধি কিছু থাকে, এইগুলো হচ্ছে পিলি। ঠিক আছে, ছোট ছোট উপবৃদ্ধি, এগুলো পিলিন প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, এই পিলি আবার 2 রকম হতে পারে, একটা হচ্ছে কমন পিলি আর একটা হচ্ছে সেক্স পিলি। কি কাজ করে? এরা কোনো জায়গার সঙ্গে, কোনো জড়বস্তুর সঙ্গে বা কোনো জীবদের সঙ্গে ব্যাকটেরিয়াকে আটকে রাখতে সাহায্য করে, যেগুলো কমন পিলি। আর যেগুলো সেক্স পিলি সেগুলো কনজুগেশনে সাহায্য করে। কনজুগেশন হচ্ছে ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি। হ্যাঁ, এবার আমরা চলে এলাম ব্যাকটেরিয়ার জননে। ব্যাকটেরিয়ার জনন দেখো 3টে ভাবে হতে পারে: অঙ্গজ জনন, অযৌন জনন আর যৌন জনন। তার মধ্যে অঙ্গজ জননেরটাই হচ্ছে এদের মূল। তার মধ্যে আরও ভালো করে বলতে গেলে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন। এখানে কি হয় না, ব্যাকটেরিয়ার যে জনিত্র কোষ সেটা সরাসরি একবার মাত্র ভেঙে যায়, একবার মাত্র বিভাজিত হয় এবং দুটো সম আকার আয়তন বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করে। এটাই হচ্ছে এদের সব থেকে সরল এবং সব থেকে সাধারণ এবং সব থেকে প্রয়োজনীয় জনন পদ্ধতি। এবার দ্বিবিভাজন ছাড়া আরও যে পদ্ধতি হতে পারে সেটা হচ্ছে কোরকোদ্গম। কোনো কোনো ক্ষেত্রে হয়, রেয়ার। এক্ষেত্রে হয় কি, যে জনিত্রী ব্যাকটেরিয়া তার দেহের কোনো অংশ
প্রবর্ধিত হয়, সেখান থেকে সেই অংশটা মূল দেহ থেকে স্বতঃস্ফূর্তভাবে আলাদা হয়ে যায় এবং সেখান থেকে নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। তো এটা হচ্ছে কোরুকোদকুম বা বাডিং। অযৌনজনন হতে পারে, যেটা যে পদ্ধতিতে এন্ডোস্পোর, কনিডিয়া এবং গনিডিয়ার মাধ্যমে। তার মধ্যে মূল যেটা সেটা হচ্ছে তোমার এন্ডোস্পোর। এখানে কি হয়, প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়া কোষের অভ্যন্তরে সৃষ্ট শুষ্কতা, বিকিরণ, তাপ প্রতিরোধী এবং জীবাণুনাশকের ক্রিয়া প্রতিরোধী যে রেণু তৈরি হয় সেটা হচ্ছে অন্তরেণু বা এন্ডোস্পোর। এই এন্ডোস্পোরের মধ্যে ব্যাকটেরিয়া কি করে না, প্রতিকূল পরিবেশে সুপ্ত অবস্থায় থাকে এবং যখন পরিবেশটা অনুকূল হয়ে যায় তখন কিন্তু এন্ডোস্পোরটা নষ্ট হয়ে ব্যাকটেরিয়াগুলো বাইরে চলে আসে। নেক্সট হচ্ছে যৌনজরণের কথা বলবো। যৌনজরণ 3 রকমভাবে হতে পারে, একটা কনজুগেশন, একটা হচ্ছে ট্রান্সফরমেশন এবং একটা হচ্ছে ট্রান্সডাকশন। তার মধ্যে কনজুগেশনটা বেশি বেশি কমন আর কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। কনজুগেশনে একটা খুব দরকারি যে মানে বস্তুর দরকার হয় সেটা হচ্ছে প্লাজমিড, ঠিক আছে। কনজুগেশনের সময় প্লাজমিড হচ্ছে একটা ফ্রি মানে স্বাধীন একটা ডিএনএ অণু, যেটা কিন্তু নিউক্লিয়েডের সঙ্গে যুক্ত থাকে না, আলাদাভাবে সাইটোপ্লাজমে থাকে। সেই প্লাজমিডটাই এখানে কিন্তু খুব দরকারি ভূমিকা পালন করে কনজুগেশনের সময়। এরপর আমরা আসবো ব্যাকটেরিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে আকার অনুসারে। তো তার মধ্যে প্রথমে যেটা দেখছি আমরা, দেখো এই যে গোলাকার ব্যাকটেরিয়া যেটা দেখতে পাচ্ছ, সব গোলাকার ব্যাকটেরিয়া এগুলোকে বলা হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া। গোলাকার ব্যাকটেরিয়াগুলোকে কক্কাস বলে। এবার সেটা যদি সিঙ্গেল থাকে তখন সেটাকে বলে মনোকক্কাস, যদি দুটো থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোকক্কাই, দুটো একসাথে রয়েছে, ডিপ্লোকক্কাস বা ডিপ্লোকক্কাই। তারপর যদি ধরো দুইয়ের বেশি যদি থাকে একটা শৃঙ্খলের মতো, তখন তাকে স্ট্রেপ্টোকক্কাস বলে। হ্যাঁ, যদি একসঙ্গে অনেকগুলো থাকে একটা আঙুরের থোকার মতো, তখন তাকে স্ট্যাফাইলোকক্কাস বলে। যদি 4টে থাকে তখন তাকে টেট্রাকক্কাস বলে, ঠিক আছে। যদি 8টা বা ওই রকম ধরনের ব্যাকটেরিয়া একটা 3 ডাইমেনশনাল গঠন তৈরি করে, তখন তাকে সার্সিনা বলে, দেখতে পাচ্ছ ছবিতে। এবারে যেটা রয়েছে সেটা হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া। এই যে দেখো ব্যাসিলাস, এই যে দণ্ডাকার ব্যাকটেরিয়া। তো এরাও বিভিন্ন রকম হতে পারে। একটা যদি থাকে তখন সেটাকে বলে মোনোব্যাসিলাস, দুটো যদি থাকে তখন তাকে বলে ডিপ্লোব্যাসিলাস। দুয়ের বেশি যখন থাকে, একটা শৃঙ্খল তৈরি করেছে, তখন তাকে স্ট্রেপ্টোব্যাসিলাস। এই যে এটা হচ্ছে স্ট্রেপ্টোব্যাসিলাসের উদাহরণ, ঠিক আছে। এরকম যদি হয় যে ব্যাকটেরিয়াটা দেখতে গোলাকার এবং দণ্ডাকারের মাঝামাঝি, তখন তাকে কক্কোব্যাসিলাস বলে। এছাড়াও আর কি পাওয়া যায়, এছাড়াও পাওয়া যায় সর্পিল আকারে, যেমন স্পাইরিলাম তাকে বলা হয়, যে সর্পিল আকার ব্যাকটেরিয়াটা, এই যে স্পাইরিলার ব্যাকটেরিয়ার উদাহরণ দিয়েছে। এছাড়া হতে পারে কমার মতো দেখতে ব্যাকটেরিয়াগুলোকে, সেই রকম ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ভিব্রিও কলেরি, আমাদের পরিচিত কলেরা রোগ তৈরি করে। এইগুলো ছাড়াও আরও কিছু ব্যাকটেরিয়া হতে পারে, যেমন প্লিওমরফিক, মানে পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়ার যে বহিরাকৃতি বা তার যে গঠন সেটা চেঞ্জ করতে পারে, এইরকম ব্যাকটেরিয়াগুলোকে বলে প্লিওমরফিক ব্যাকটেরিয়া। যেমন রাইজোবিয়াম, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে এর উদাহরণ। এরপর আমরা চলে আসবো ব্যাকটেরিয়ার আরেকটা শ্রেণীবিভাগ, যে শ্রেণীবিভাগটা করা হয়েছে ব্যাকটেরিয়া কতটা টেম্পারেচার সহ্য করতে পারে সেই অনুসারে। তার মধ্যে প্রথমে দেখো সাইট্রোফিলিক ব্যাকটেরিয়া। সাইট্রোফিলিক ব্যাকটেরিয়া মানে হচ্ছে এরা 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে বেঁচে থাকতে পারে, সাইট্রোফিলিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। নেক্সট যে রয়েছে সেটা হচ্ছে সাইকোট্রপিক ব্যাকটেরিয়া। এরা কম উষ্ণতায় বাঁচে, তবে উষ্ণতার রেঞ্জ হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এরকম ব্যাকটেরিয়া এরা বেঁচে থাকতে পারে। এন্টেরোকক্কাস হচ্ছে এই ধরনের ব্যাকটেরিয়ার উদাহরণ। নেক্সট হচ্ছে মেসোফিলিক ব্যাকটেরিয়া। মেসোফিলিক হচ্ছে মোটামুটি 30 থেকে 40 এই টেম্পারেচারে ভালোভাবে বেঁচে থাকা বৃদ্ধি হয়। এই ধরনের ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে এসচেরিচিয়া কোলি, মানে ইকোলাই, আমাদের যেটা খুব কমন ব্যাকটেরিয়া, ভিটামিন B12 তৈরি করে আমাদের শরীরের অন্ত্রে, সেই ব্যাকটেরিয়াটা। তারপর হচ্ছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। থার্মোফিলিক মানে হচ্ছে বেশি টেম্পারেচারে থাকবে। তো এরা মোটামুটি 40 ডিগ্রি থেকে বেশি, 40 থেকে মোটামুটি 80 এই রেঞ্জে এরা
ভালোভাবে বেঁচে থাকতে পারে, জনন করতে পারে। এই ধরনের ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে থার্মোপ্লাজমা। আর একটা হচ্ছে হাইপার থার্মোফিলিক ব্যাকটেরিয়া, লাস্টের যেটা, সেটা হচ্ছে অনেক বেশি টেম্পারেচার সহ্য করতে পারে, প্রায় 90 থেকে শুরু করে 120 পর্যন্ত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এরা বেঁচে থাকতে পারে। এই রকম ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে পাইরোকক্কাস। নেক্সট হচ্ছে ফ্ল্যাজেলার উপস্থিতি অনুসারে ব্যাকটেরিয়ার কিন্তু আবার শ্রেণীবিভাগ করা হয়, মানে ফ্ল্যাজেলা আছে কি নেই, থাকলে কটা, এরকমভাবে। তো তার মধ্যে প্রথমে দেখো আর্ট্রিকাস। আর্ট্রিকাস মানে হচ্ছে তাদের ফ্ল্যাজেলা নেই এরকম ব্যাকটেরিয়া। কর্নি ব্যাকটেরিয়াম, ডিপথেরি, এরা হচ্ছে আর্ট্রিকাস ব্যাকটেরিয়ার উদাহরণ। নেক্সট হচ্ছে মোনোট্রিকাস, মানে একটাই ফ্ল্যাজেলা রয়েছে, দেখো একটা ফ্ল্যাজেলা রয়েছে, মোনোট্রিকাস। এরকম ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ভিব্রিও কলেরি। নেক্সট হচ্ছে যেটা রয়েছে এখানে ছবিতে, লোফোট্রিকাস। লোফোট্রিকাস মানে হচ্ছে কোষের কোনো একটা প্রান্তে এক গোছা ফ্ল্যাজেলা থাকবে, এরকম ধরনের গঠন। তো এইরকম ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে সিউডোমোনাস। লোফোট্রিকাস হলো। নেক্সট হচ্ছে দেখো যেটা রয়েছে অ্যামফিট্রিকাস। অ্যামফিট্রিকাস হচ্ছে যে ব্যাকটেরিয়ার দুই প্রান্তেই কিন্তু ফ্ল্যাজেলা থাকবে, অ্যামফিট্রিকাস। এরকম ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে স্পাইরিলাম। অ্যামফিট্রিকাস হলো। লাস্ট হচ্ছে পেরিট্রিকাস ব্যাকটেরিয়া। পেরিট্রিকাস ব্যাকটেরিয়া হচ্ছে এইরকম ব্যাকটেরিয়া সমগ্র দেহতল জুড়ে হচ্ছে ফ্ল্যাজেলা থাকবে, এইরকম ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে সালমোনেলা টাইফি। তো এই হচ্ছে মোটামুটি আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে পড়লাম। লাস্টে একটু জেনে নিই ব্যাকটেরিয়া আমাদের জীবনে, আমাদের পরিবেশে কী ভূমিকা রয়েছে। তো ব্যাকটেরিয়ার কিছু উপকারী ভূমিকা আমরা জানি, যেমন ধরো বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরিতে, ডেয়ারি প্রোডাক্ট তৈরিতে ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া অংশ নেয়। বিভিন্ন রকমের চিকিৎসাবিদ্যা, অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে, যেমন ধরো স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস, এই ব্যাকটেরিয়াটা, হ্যাঁ। বা স্ট্রেপ্টোমাইসিসের অনেক প্রজাতি আছে যেখান থেকে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক তৈরি হয়, আমরা পড়েছি আগে। বিভিন্ন রকম শিল্পে অনেক রকম ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, যেমন ধরো ট্যানারি শিল্পে কাঁচা যে পশুর যে চামড়াটাকে, সেটাকে পাকা চামড়াতে রূপান্তরিত করতে স্ট্রেপ্টোমাইসিস ফ্রেডি এই ব্যাকটেরিয়াটা ইউজ করা হয়। তো এরকম ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে উপকারে। এবার রোগ সৃষ্টিতেও অনেক ব্যাকটেরিয়া খুবই দক্ষ। তার মধ্যে উদ্ভিদের রোগ তৈরি করে, যেমন ধান গাছের রোগ তৈরি করে জ্যান্থোমোনাস একটা ব্যাকটেরিয়া। আলুর রোগ তৈরি করতে পারে স্ট্রেপ্টোমাইসিস বলে একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো উদ্ভিদের হয়, প্রাণের তো রোগের কোনো শেষ নেই, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কলেরা, ভিব্রিও কলেরি, টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, টাইফয়েড, সালমোনেলা টাইফি, প্লেগ, ইয়ারসিনিয়া পেস্ট্রিস, হুপিং কফ, বর্ডেরেলা পার্ট্রোসিস, গনেরিয়া, নিসেরিয়া গনেরি, ঠিক আছে, অ্যানথ্রাক্স, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এরকম অনেক ব্যাকটেরিয়া রয়েছে যারা মানুষের রোগ তৈরি করে। কৃষি জমির উর্বরতা নষ্ট করতেও ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে, যেমন সিউডোমোনাস। আবার খাদ্যকে বিষাক্ত পদার্থে পরিণত করাতেও ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে, যেমন ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, ঠিক আছে। তো আজকে আমরা তাহলে ব্যাকটেরিয়া সম্পর্কে তো জানলাম অনেক, তার সঙ্গে মোনেরা এই কিংডমটা সম্পর্কেও অনেক তথ্য জানলাম। এবং মোনেরা হচ্ছে একমাত্র কিংডম যেটা এককোষী এবং প্রোক্যারিওটিক। এককোষী এবং প্রোক্যারিওটিক কিংডম কিন্তু আর নেই, ঠিক আছে। তো এর পরের ক্লাসে আমরা আরও একটা কিংডম সম্পর্কে জানবো।